নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। সবাইকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে সমবেদনা জানাই বাংলাদেশের মানুষকে তাদের এই জাতীয় শোকের দিনে। ঠিক 4 দিন আগে বাংলাদেশের হিন্দুদের ভবিতব্য নিয়ে একটি এপিসোড করেছিলাম। সেখানে বলেছিলাম 1947-এ দেশভাগের পর থেকে এ যাবৎ কাল পর্যন্ত যা হয়েছে, অর্থাৎ অত্যাচারের মুখে হিন্দুদের দেশ ছেড়ে ভারতে উদ্বাস্তু হয়ে আসার যে পরম্পরা, সেই ধারা কি এবারও অব্যাহত থাকবে? এবং ভারতের সরকার এতদিন যা করে এসেছে, অর্থাৎ উদ্বাস্তুদের গ্রহণ করে তাদের যথা সামর্থ্য পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটাই হবে নাকি এবার অন্য কিছু হবে? অন্য কিছু মানে অন্য কিছু। এই প্রসঙ্গে উল্লেখ করেছিলাম এর আগের এপিসোড, যার কথা বললাম, একটা সম্ভাবনার কথা, যেটা দিল্লির ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়াচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি। সেটা হলো, আর উদ্বাস্তু হিসেবে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আশ্রয় দেওয়া নয়, বাংলাদেশের ভিতরেই তাদের জন্য এমন ব্যবস্থা করতে চায় ভারত সরকার, যেখানে তাদের ওপর অত্যাচার হবে না বা অত্যাচারের সম্ভাবনা অনেকটাই কমবে। এই প্রেক্ষিতেই বলেছিলাম, হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের উত্তরে রংপুর এবং দক্ষিণে চট্টগ্রামে দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা অটোনমাস রিজিয়ন তৈরি করার কথা। কেন রংপুর এবং চট্টগ্রামকেই বেছে নিয়েছিলাম, সে ব্যাপারে ব্যাখ্যা করেছি 4 দিন আগের সেই ভিডিওতে। যারা উৎসাহী তারা চাইলে দেখে নিতে পারেন। বাংলাদেশের সরকার এই প্রস্তাব মানলে ভালো, না মানলে আঙুল বাঁকা করে ঘি তোলার ব্যবস্থার কথাও উল্লেখ করেছিলাম। আঙুল বাঁকা করার অর্থ যে বলপ্রয়োগ, সেটা বুঝতে কারো অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু একটা সমস্যা সেখানে, ভারত বলপ্রয়োগ করতে গেলে সারা দুনিয়া জুড়ে তার বিরোধিতা হওয়া স্বাভাবিক। সবাই বলবে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব ব্যাপারে অন্যায়ভাবে মাথা গলাচ্ছে ভারত, সেটা ভারতের পক্ষে খুব একটা সুখবর হতো না। আগ্রাসনকারী হিসেবে পরিচয় হয়ে যেত ভারতের, যেটা কোনোদিন ছিল না। অবশ্যই সমালোচনা তখন হবে না যদি 1971-এ যে পরিস্থিতি তৈরি হওয়ার ফলে ভারতের সেনা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করতে পূর্ব পাকিস্তানের সৈন্য অভিযানে নেমেছিল, তেমন অবস্থা যদি তৈরি হয়। কি সেই অবস্থা? 1971-এর মুক্তিযুদ্ধ চরিত্রগতভাবে ছিল পূর্ব পাকিস্তানের গৃহযুদ্ধ, দেশের অভ্যন্তরীণ গোলমাল। সেই অভ্যন্তরীণ বিষয়ে ভারত প্রথমে কিন্তু মাথা গলায়নি। মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন পূর্ব পাকিস্তানে দেশ জুড়ে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না। আমার বসিরহাটে বাড়ি, বসিরহাট থেকে কাছেই হচ্ছে সাতক্ষীরা এবং ঘোজাডাঙ্গার বর্ডার দিয়ে, সেটা হচ্ছে ডাঙ্গা বর্ডার, সেখান থেকে চলে যাওয়া যেত সাতক্ষীরায়। আমিও গিয়েছিলাম ওই সময় সাতক্ষীরায়। প্রচুর মানুষ তখন ওদিক থেকেও এদিকে আসছে, এদিক থেকেও সাতক্ষীরার দিকে যাচ্ছে সে দেশ দেখতে। পুলিশ তার কাজ বন্ধ করে দিয়েছিল তখন। পাকিস্তানের মিলিটারি ঢাকা ছেড়ে তখনও বেরোয়নি বাইরে, গ্রামেগঞ্জে চারদিকে ছড়িয়ে পড়েনি। ক্রমে পাকিস্তানের আর্মি দেশের দখল নিয়েছিল, তখনও মুক্তিযুদ্ধ কিন্তু শুরু হয়নি। শুরু হলো তারও পরে
তৈরি হলো মুক্তি বাহিনী। কে তৈরি করলো বা কার উদ্যোগে তৈরি হলো? ভারতের উদ্যোগে। কেন তৈরি হলো? কারণ ভারত সরাসরি যুদ্ধে নামলে আক্রমণকারী হিসেবে বিশ্বজুড়ে দুর্নাম হতো। তাই স্যাংশনও হয়ে যেত হয়তো ভারতের বিরুদ্ধে। একে কয়েক কোটি উদ্বাস্তুর বোঝা, তার উপর যদি স্যাংশন হতো তাহলে আরো খারাপ হতো দেশের পক্ষে। এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষদের নিয়ে মুক্তি বাহিনী তৈরির পরিকল্পনা হয়। যদি সেই বাহিনী দেশ থেকে পাক হানাদারদের তাড়াতে যুদ্ধে নামে, তাহলে ভারতের নামে কেউ দোষ দিতে পারবে না। মুক্তি বাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলি, ভারতীয় সেনা না থাকলে মুক্তি বাহিনীকে ছাড় পোকার মতো টিপে মারতে কয়েকটা দিনের বেশি সময় নিত না পাকিস্তানি সেনা। যুদ্ধ শেষে আত্মসমর্পণের চুক্তি স্বাক্ষর হয় যে অনুষ্ঠানে, সেটাও কিন্তু হয়েছে পাকিস্তানের সেনা আর ভারতীয় সেনার মধ্যে, মুক্তি বাহিনীর সঙ্গে কিন্তু নয়। মুক্তি বাহিনীর ভূমিকা তাহলে কি ছিল? ছিল ভারতীয় সেনাকে পূর্ব পাকিস্তানে আহ্বান করে নিয়ে আসা। আহ্বায়কের ভূমিকা ছিল। মুক্তি বাহিনীর ডাকে মুক্তি বাহিনীর স্বার্থ রক্ষা করতে এসেছে ভারতের সেনা। ভারতের নিজের লাভ অবশ্যই ছিল, সেটা হলো পাকিস্তানের পাখা কেটে দেয়া। দুটুকরো পাকিস্তানকে সত্য অর্থেই দুটুকরো করে দেয়া। কিন্তু সেটা ছিল কারণটা উচ্চ। ভারতীয় সেনা পুরো লড়াইটা লড়েছিল সাহায্যকারীর ভূমিকা নিয়ে। তবুও কিন্তু আমেরিকা তার নৌবহর পাঠিয়েছিল। রাশিয়া এসে ভারতের পাশে দাঁড়ায় বলে আমেরিকার নৌবহর ফিরে যায়। সুতরাং ভারত লড়েছিল সাহায্যকারীর ভূমিকা নিয়ে, নিজেদের কোনো স্বার্থ নিয়ে নয়। যুদ্ধ শেষে ভারতের সেনা প্রয়োজনের বেশি এক মুহূর্ত থাকেনি বাংলাদেশে, এটাও মনে রাখতে হবে। সেই 1971 সালে যুদ্ধ শেষে ভারত সরকার যদি বাঙালি হিন্দুর কথা ভেবে মুজিবুর রহমানের কাছ থেকে হিন্দুদের জন্য অটোনমাস রিজিয়ন, যার কথা বলছি, সেটা আদায় করে নিত, তাহলে বাংলাদেশ গঠনের পর যে হিন্দু তাড়াও কর্মসূচি আরো ব্যাপকভাবে শুরু হয়েছে সেটা হতো না। 1971-এর 22% হিন্দু কমে গিয়ে আজকের 7-8% নেমেও আসতো না। যাকগে, যা হয়নি তার কথা এখন থাক। এখন বলা যাক এখনকার কথা। বাংলাদেশের ভিতর অটোনমাস রিজিয়ন তৈরি করা হোক কিংবা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশি হিন্দুদের জন্য একটা আলাদা অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত করা হোক, এটা যে সহজে মানবে না বাংলাদেশ, তা এখনই বলে দেয়া যায়। রাজি করাতে তখন চাই বলপ্রয়োগ, আর এই বলপ্রয়োগের জন্য বাংলাদেশের হিন্দুদের দরকার। তাদের ভূমিকা হবে 1971-এর মুক্তিযোদ্ধাদের মতো। ভারতীয় সেনা বাংলাদেশ ঢুকবে তাদের ডাকে। 1971-এ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের বাতাবরণ তৈরি করেছিলেন। এবার তার কন্যা শেখ হাসিনা সংগ্রামের ভারতের অতিথিশালা থেকে এবারের সংগ্রামের বাতাবরণ তৈরি করবেন। তিনি তো করবেনও, কেননা তিনি জানেন বাংলাদেশে ক্ষমতায় ফিরতে গেলে ভারতের সাহায্য ছাড়া কোনো উপায় তার নেই। ভারতের এবারের অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বলে খবর। এই ব্লুপ্রিন্ট অনুযায়ী দিনাজপুর এবং অন্যান্য সীমান্তে যে হিন্দুরা ভারতে প্রবেশের অপেক্ষায় সীমান্তে বসে আছেন, তাদের আটকাবে না বিএসএফ, আসতে দেবে ভারতে। এদেশে শরণার্থী শিবির খোলা হবে, কিন্তু সেখানে থাকবে
শুধু নারী, শিশু ও বৃদ্ধরা। বাকিরা যাবে ভারতের সেনাদের কাছে যুদ্ধের ট্রেনিং নিতে। খুব বেশি দিনের ট্রেনিং নয়, সামান্য কয়েক মাস। মোটামুটি 1050 বাংলাদেশি হিন্দু জোগাড় হলে শুরু হবে অভিযান। তাদের সমর্থনে সে দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের সমর্থকরাও যে ময়দানে নেমে আসবে শেখ হাসিনাকে ফিরে পেতে, সেটাও নিশ্চিত। এই পরিকল্পনা মাফিক কাজ হলে তখন কিন্তু ভারতের গায়ে কোনো দাগ আসবে না, কেউ বলতে পারবে না ভারত আক্রমণ করেছে। আপনাদের মনে আছে যে শ্রীলঙ্কায় LTTE তাদের আন্দোলনের কথা। তাদের আন্দোলন যখন হয়েছিল সারা পৃথিবী থেকে কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছিল। তারা কেউ বলেনি যে সেখানে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা অন্যায় করছে, কিংবা আমাদের ভারতের সেনারাও তাদের ভূমিকা নিয়েও কেউ কোনো রকম কিছু বলেনি। যদিও ভারতের সেনা পরবর্তী সময়ে সেখানে গিয়েছিল শ্রীলঙ্কার সেনাদের সাথে মিলে সেখানে যুদ্ধ শান্তি স্থাপন করতে, কিন্তু মোদ্দা কথাটা হলো যে LTTE যেভাবে লড়াই চালিয়ে গিয়েছিল তাতে কিন্তু সারা পৃথিবী থেকে তারা সমর্থন পেয়েছে। এবং প্রাথমিক অবস্থায় LTTEর কাছে সাহায্য কিন্তু আমাদের ভারতেরও বিভিন্ন জায়গা থেকে গিয়েছে, সেটাও কিন্তু অস্বীকার করবার মতো নয়। তার জন্য ভারতকে কেউ আক্রমণকারীর জায়গায় কিন্তু নিয়ে যায়নি। বাংলাদেশের ব্যাপারে যদি এইভাবে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কতদিন লাগবে অভিযান শেষ হতে? বাংলাদেশ সেনাকে ব্যারাকে ঢুকিয়ে দিতে বড় কোনো বাহিনীর দরকার হবে না। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা 3 দিক থেকে ত্রিশূল আক্রমণের মুখে যুদ্ধ শুরুর আগেই না শেষ হয়ে যায়। তারপর দেখা যাবে ওই বিএনপি, জামাত, হেফাজতের ধর্মান্ধদের ভারত বিরোধিতার দৌড় কতটা। আজ এই পর্যন্ত। শেষ করার আগে বলি, আমাদের প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন, কমেন্ট করুন এবং ভালো লাগলে এই চ্যানেলকে আমাদের লিংক আপনারা পাঠিয়ে দিন, শেয়ার করুন আপনার পরিচিত জনদের কাছে। একটা কথা জানিয়ে রাখি, বাংলাদেশের হিন্দুদের পাশে আছে ক্যালকাটা ডায়ালগস চ্যানেল, আছে বাংলাদেশের উদারপন্থী মানবতাবাদী মুসলমানদের পাশেও আমরা নিয়মিত এই ব্যাপারে আপডেট দিয়ে যাব। আমরা চেপে রাখবো না কোনো বিষয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।